উনি যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ার চেষ্টা করছি। রতন ভাই ভালো লাগলে পড়ে শোনাবেন। ঘটনাটা বরিশালের বাউফলের থানার মোনাদি গ্রামের। আজ থেকে প্রায় 40 বছর আগের কথা। আমার এক নিকট আত্মীয়ের থেকেই ঘটনাটি শোনা। উনি আমাকে যেভাবে বলেছেন আমি সেভাবেই বলার চেষ্টা করছি। তখন আমার বয়স ছিল 22 বছর। আমার বাবার খুব ডায়রিয়া হয়েছিল। গ্রামের এক কবিরাজকেও দেখিয়েছি। সে আমাদেরকে বলেন যত তাড়াতাড়ি সম্ভব শহরে নিয়ে গিয়ে ভালো ডাক্তার দেখাতে, কারণ তখনকার দিনে গ্রামের দিকে কোনো ভালো ডাক্তার ছিল না। রতন ভাই বলে রাখা ভালো, আমাদের গ্রামটি শহর থেকে প্রায় 25 কিলোমিটার দূরে। আর তখনকার সময় ভালো রাস্তা ছিল না। যোগাযোগের একমাত্র পথ ছিল নদীপথ। আর আপনারা সকলেই জানেন নদীকেন্দ্রিক ভাবে বরিশালে চলাচল করা হয়। ভালো রাস্তা না থাকায় বাবাকে নিয়ে যখন আমি রওনা করি তখন বেলা 12টা বাজে। আমি আগে থেকেই জানি নদী পথে যেতে হবে। প্রথমে আঁকাবাঁকা ছোট খাল, খাল পেরিয়ে বড় নদী এবং তার ওই পারে শহর। শহরে পৌঁছতে আমাদের প্রায় 2.5 ঘন্টা লেগেছে। বিকেল 5টার দিকে আমার বাবা মারা যায়। বাবার লাশটা নিয়ে আমি যখন বাড়ির দিকে রওনা দেই, বড় নদীটা যখন পার করে খালের দিকে নৌকাটা ঢোকাই, তখনই দেখতে পাই নৌকাটি আর চলছে না, অর্থাৎ কাদায় আটকে গিয়েছে। আরো একটি বিষয় বলি, সেটি হচ্ছে যারা নদী এলাকার মানুষ আছেন তারা সকলেই জানেন নদীতে প্রচুর জোয়ার ভাটা হয়। আর তখন জোয়ার ভাটা চলছিল। জোয়ার আসবে রাত 12টার দিকে। ধীরে ধীরে সময় পেরিয়ে যাচ্ছে। আমার মনে আছে আনুমানিক সময় সন্ধে 6টা হবে। শীতকাল থাকায় ওই সময় অন্ধকার হয়ে গিয়েছিল চারপাশ। আকাশে জ্যোৎস্নার আলো ছিল খুব। জনমানব শূন্য একটি স্থানে এসে নৌকাটা কেমন যেন চলছে না। খালটার বাম পাশে একটু দূরে একটি পরিত্যক্ত শ্মশান, আর ডান পাশে গভীর জঙ্গল। আমি একা এবং আমার সাথে আমার বাবার লাশ। জঙ্গলের বট গাছগুলো দানবের মতো দাঁড়িয়ে আছে। বট গাছের ডালে কিছু বাদুড়ও ঝুলে আছে। জায়গাটা এতটাই নির্জন যে কোনো শব্দ হলেই বুকের ভেতরে কেমন যেন ধক করে ওঠে। ভয়ে বাবার লাশটা স্পর্শ করে বাবার পাশে বসে থাকি। শুধু অপেক্ষা ছাড়া আর কোনো উপায় নেই। একটা চাদর দিয়ে বাবার লাশটা ঢেকে দিয়েছি। রাত যত বাড়তে থাকে ভয় ততটাই তীব্রতর হতে থাকে আমার মাঝে। মনে হতে থাকে এক্ষুনি বুঝি জঙ্গল থেকে কিছু একটা বেরিয়ে এসে আমাকে ধরবে। এসব ভাবতে ভাবতেই হঠাৎ করে কেমন যেন নৌকাটা নড়ে উঠল। আমার তৎক্ষণাৎ মনে হলো আমার মৃত বাবা নড়ছে না তো। বাবার শরীর থেকে হাতটা সরিয়ে নিই। দোয়া যতটুকু পারি সবই পড়ার চেষ্টা করছি, কিন্তু ভয়ে কোনো কিছুই মনে করতে পারছি না। ইচ্ছে করছিল চিৎকার করে বলি বাঁচাও বাঁচাও, কিন্তু আমি জানি এই চিৎকার কারো কানে পৌঁছবে না। না পারছি এখান থেকে যেতে, না পারছি নিজের বাবার কাছে থাকতে। আমার কাছে নিজের বাবাকেও ভয় করছে এখন। এভাবেই কত সময় পেরিয়ে গেছে। তবে আমার মনে হয় আনুমানিক রাত 11টার দিকে দূর থেকে একটা ছায়া মূর্তি দেখতে পেলাম। গাছের আড়াল থেকে বেরিয়ে আমাদের নৌকার কাছে আসলো। এসে আমাকে জিজ্ঞাসা করলো, তোমরা কি ওদিকে যাবে? লোকটির একটু বর্ণনা দেই। লোকটির গায়ে একটি চাদর মাখা ছিল। সেই চাদর দিয়ে ওনার শরীরটি ঢাকা ছিল। লোকটি ইশারায় যেদিকে দেখালো ওই দিকেই আমরা যাচ্ছি। লোকটি যখন আমাকে জিজ্ঞাসা করে এভাবে, তারপর আমি লোকটিকে বললাম জোয়ার আসলে যাব। এর কিছুক্ষণ পর লোকটি নৌকায় উঠল এবং বাবার কাছে বসলো। কিন্তু কোনো স্বাভাবিকভাবে কোনো মানুষ হলে জিজ্ঞাসা করতো যে ইনি কে,
কে শুয়ে আছে এখানে, কিন্তু আমি দেখলাম ওই লোকটির মাঝে এমন কোনো আগ্রহ নেই যে আমার সঙ্গে কে। এক দৃষ্টিতে বাবার দিকে চেয়েছিল শুধু ওই লোকটি। লোকটার মুখে কোনো কথাবার্তা নেই, উনি চুপচাপ শুধু অপেক্ষা করছেন। আমি ভাবছি অচেনা মানুষ, এজন্য হয়তো বা কথা বলছেন না। তখন আমি লোকটার মুখটি দেখতে পাইনি। গহীন জঙ্গলে এত রাতে তার আগমনে আমি কেমন যেন একটা স্বস্তি পেয়েছি। তাই ওনার আগমনের কারণটা পর্যন্ত জানতে ইচ্ছা করল না। অর্থাৎ আমি ওনাকে কোনো কিছু জিজ্ঞাসা করিনি, কোথা থেকে এসেছেন, কোথায় যাবেন, এসব। রাত 12টার দিকে জোয়ার আসলে আমি নৌকাটা চালাতে শুরু করি। কিছুক্ষণ চলার পর নৌকা যত সামনের দিকে যাচ্ছে তত একটা গন্ধ নাকে লাগছে। ধীরে ধীরে গন্ধের তীব্রতা বাড়তে থাকে। কচুরি পানা, কলা গাছ ও একটা মরা গরু ফুড়ে থাকা দেহ একসাথে জটলা করে এমন ভাবে নৌকার সাথে আটকে আছে, আমি অনেক চেষ্টা করেও নৌকা থেকে সামনের দিকে এগিয়ে যেতে পারছি না এবং ওগুলোকে পেছন কাটতে পারছি না। তাই আরো কিছুক্ষণ পর বাধ্য হয়ে আমি নৌকা থেকে পানিতে নেমে রশি ধরে টানতে থাকলাম। এভাবে প্রায় 5 মিনিট টানার পর আমি নৌকার কাছে আসি। তখন যা দেখলাম, বুকের ভেতর কেমন যেন করে উঠল। দেখি লোকটা আমার বাবার বুকের কাছে বসে বাবার বুকের ভেতরে হাত ঢুকিয়ে দিয়ে তার কলজাটা বের করে নিয়ে খাচ্ছে। তখন আমি এই কোনো উপায় না দেখে বৈঠাটা হাতে নিয়ে লোকটার মাথায় আঘাত করতে থাকি একাধিকবার। লোকটা আমার দিকে যখন ঘুরে তাকায় ঠিক তখনই তার গলার মাঝে বৈঠাটা ঢুকিয়ে দেই। এতে লোকটা পানিতে পড়ে যায়। আমি খুব জোরে বৈঠা দিয়ে আঘাত করতে থাকি এবং চিৎকার করতে থাকি, সাহস থাকলে সামনে আয়। চাঁদের আলোতে লোকটার রক্তমাখা লোমশ হাতগুলো দেখেছিলাম বড় বড় মুখ এবং কঠোরে ঢোকানো চোখের নীল আভা, যা মনে পড়লে বুকের পানি সব শুকিয়ে যায়। দাঁতগুলো লালচে এবং খুব ছোট ছোট, তীক্ষ্ণ আর ধারালো। আমার চিৎকার শুনে কাছাকাছি থাকা টর্চ লাইট নিয়ে কয়েকজন লোক ছুটে আসে। তারা এসে আমাকে জিজ্ঞাসা করে কি হয়েছে। আমার কাছে সবকিছু শুনে বাবার লাশটা দেখে। তখনও বাবার বুকে ছোপ ছোপ রক্তের দাগগুলো শুকোয়নি। ওই রাতটা ছিল আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত, যে রাতের কথা আমি কখনোই ভুলতে পারবো না। এই চমৎকার মেলটি আমাদেরকে পাঠিয়েছিলেন ইসমাইল মিয়া। চমৎকার ভাবে লিখেছেন। আশা করি আপনাদের সকলেরই ভালো লেগেছে। যারা যারা আমাদেরকে এই মুহূর্তে শুনছেন এবং দেখছেন তাদের কাছে জানতে চাই আপনাদের কাছে কেমন লেগেছে। আর এরকম ঘটনা যদি আপনাদের কাছেও থেকে থাকে আপনারা চাইলে আমাদেরকে লিখে পাঠাতে পারেন, অথবা আপনি চাইলে সরাসরি আমাদের স্টুডিওতে এসে আপনার ঘটনা আমাদেরকে শেয়ার করতে পারেন।